আদরিণী গল্পের পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখেছিলাম জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠাপুত্রী অর্থাৎ বড় নাতনির বিয়ে স্থির হয়েছিল, জ্যেষ্ঠাপুত্রী কল্যাণীর বিবাহ স্থির করা হয়েছিল। এবং পঞ্চম পরিচ্ছেদের শেষে আমরা দেখেছিলাম যে আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই বড় নাতনি কল্যাণীর বিবাহের জন্য 2500 টাকার প্রয়োজন, সেই জন্য হাতি বিক্রি করতে হবে, সেই জন্যই হস্তিনী আদরিণীকে বামুনহাটের মেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল বিক্রি করার জন্যে। তারপর এবার কি হবে সেটা আমরা দেখব। তাহলে আজ এই ভিডিওটির টপিক ষষ্ঠ পরিচ্ছেদ, আদরিণী গল্পের ষষ্ঠ পরিচ্ছেদটি আজকে আমরা প্রতিটি লাইন ধরে ধরে, প্রতিটি শব্দ ধরে ধরে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, যাতে তোমরা সমস্ত এমসিকিউ সঠিক করে আসতে পারো। তাহলে চলো ষষ্ঠ পরিচ্ছেদটি পড়া শুরু করা যাক। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। তাহলে আমরা পঞ্চম পরিচ্ছেদে দেখেছিলাম যে কল্যাণীর বিবাহ স্থির করার কথা চলছিল, একজন পাত্র পাওয়া গেছে, তো তার সাথেই সমস্ত কথাবার্তা কিন্তু পাকা হইয়া গিয়েছে, মানে বিবাহ পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। তাহলে কল্যাণীর বিবাহ কখন? কল্যাণীর বিবাহের তারিখ বা ডেট 10ই জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মাসের 10 দিনে বা 10 তারিখে কল্যাণীর বিবাহ। শুভ কার্যের দিন মানে কল্যাণীর বিবাহের দিন স্থির হইয়াছে, ঠিক করা হয়েছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। তাহলে বৈশাখ মাসে মানে ওই জ্যৈষ্ঠ মাসের আগের মাসে, এক মাস আগে বা বৈশাখ মাস পড়লেই উভয় পক্ষের আশীর্বাদ হবে। বৈশাখ পড়িলে উভয় পক্ষের আশীর্বাদ হবে, মানে বরপক্ষ এবং কনে পক্ষের দুজনের তরফ থেকেই দুজনকে আশীর্বাদ করা হবে। আর হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। তাহলে এই কল্যাণীর বিবাহের জন্য তো গয়না চাই, সেই জন্যে আর 2500 টাকারও প্রয়োজন পুরো বিবাহটা দিতে। হ্যাঁ, ওই বরপক্ষ 2000 টাকা দাবি করেছে, আর বিয়ে খরচা 500 টাকা, 2500 টাকার প্রয়োজন। সেই জন্যে হস্তিনী আদরিণীকে কিন্তু বিক্রি করতে পাঠানো হয়েছে বামুনহাটের মেলায় চৈত্র সংক্রান্তিতে। তো সেই টাকা এলেই হাতি যদি বিক্রি হয়ে যায়, আদরিণীকে যদি বিক্রি হয়ে যায়, তাহলে যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে গয়না গড়াতে দেবে। কিন্তু একলা বৈশাখ সন্ধ্যাবেলা মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। কিন্তু এই চৈত্র সংক্রান্তিতে আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু একলা বৈশাখ মাসের প্রথম দিন, নববর্ষের দিন সন্ধ্যাবেলা মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। তাহলে আদরিণী মেলাতে বিক্রি হয়নি, তাই ঘরে ফিরে এলো। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। তাহলে এই যে আদরিণীকে উপযুক্ত মূল্য দিয়ে কেউ কিনবে, সেই খদ্দের জোটে নাই, মানে খদ্দের পাওয়া যায় নাই। ঠিক আছে, আদরিণীকে উপযুক্ত মূল্য দিয়ে কেনবার খদ্দের পাওয়া যায়নি, তাই আদরিণী ঘরে ফিরে এলো। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। তাহলে আদরিণীকে তো সবাই ভালোবাসতো, বাড়ির সবাই কিন্তু ভালোবাসতো, সেই জন্য আদরিণী যখন দেখছে যে মেলাতে বিক্রি হয়নি, বাড়িতে ফিরে এলো, তখন সবার আনন্দ কোলাহল পড়ে গেল, মানে সবার কিন্তু আনন্দ হচ্ছে যে আদরিণী ফিরে এসেছে। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না। তাহলে এই যে আদরিণী যে বিক্রয় হয়নি, সেই জন্য কিন্তু কারোর কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না। খেদের চিহ্ন মানে কি? যে আক্ষেপ, অনুতাপ বা দুঃখের কোনো চিহ্ন কিন্তু দেখা গেল না, যে আদরিণী বিক্রি হয়নি, সবাই আক্ষেপ করছে, অনুতাপ করছে, দুঃখ হচ্ছে, সেটা কিন্তু না, সবার কিন্তু আনন্দ হচ্ছে। আদরিণী যে বিক্রি হয়নি সেটা তো সবার আনন্দ হচ্ছে, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এই রূপই মনে হইতে লাগিল। তাহলে যেন কোনো হারানো ধন, মানে সত্যি যে আদরিণীকে তো মেলাতে বিক্রি করতে দিয়ে পাঠানো হয়েছিল, সবাই ভেবেছিল কি যে আদরিণী মেলাতে বিক্রি হয়ে যাবে আর ফিরে আসবে না। হ্যাঁ, মানে হারিয়ে ফেলেছে আদরিণীকে সবাই, সেই জন্যে সেই আদরিণী হারাধন, মানে আদরিণীকে ফিরে পেয়েছে। হ্যাঁ, সেটাই কিন্তু সকলের আচরণে এরূপই মনে হইতে লাগলো, যেমন আদরিণী হারাধন হিসেবে ফিরে পেয়েছে। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় কদিন সেখানে ভালো করে খেতে পাইনি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। তাহলে বাড়ির লোকে বলছে, হ্যাঁ আদরিণী ফিরে এসেছে, মেলাতে তো বিক্রি হয়নি, বাড়ির লোকে বলছে যে আদর রোগা হয়ে গেছে, ঠিক আছে, তো মেলাতে সেখানে ভালো করে খেতে পাইনি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। বাড়ির লোকের প্রচুর ফুর্তি, প্রচুর আনন্দ ফুর্তি, আদরিণী ফিরে এসছে, তাদের কোনো খেদ নেই, দুঃখ নেই।
আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। তাহলে আনন্দের প্রথম উচ্ছ্বাস মানে আনন্দের যে প্রথম ফুর্তি, যেদিন আদরিণী এলো সেদিনের যে আনন্দ ফুর্তি, সেটা অপনীত হইলে মানে কি দূর হলে বা কমে গেলে, থিতিয়ে গেলে বা ঘুচে গেলে বা প্রশমিত হলে। তাহলে এই যে প্রথম যখন আদরিণী ফিরে এলো তখন যে প্রথম যে আনন্দের যে উচ্ছ্বাস সেটা দূর হলে, সেটা কমে গেলে পরের দিন প্রতিবেশী বন্ধুগণ যারা জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানায় সন্ধ্যায় মানে বিকালে বৈঠকখানায় আসেন, সমবেত হন এবং তাসপাশা খেলেন, তারা আবার বৈঠকখানায় এসে সবাই জড়ো হলেন, অর্থাৎ সমবেত হইলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। আলোচনা হওয়ারই কথা, ঠিক আছে, পাড়ার প্রতিবেশীর তো ওটাই কাজ, ঠিক আছে, সব কিছু নিয়ে আলোচনা করা। তো সেই বৈঠকখানে আলোচনা হচ্ছে যে এত বড় মেলা, চৈত্র সংক্রান্তির বামুনহাটের মেলা, এত বড় মেলায় হাতির খরিদ্দার পাওয়া গেল না, এমন ভালো হাতির খদ্দের পাওয়া গেল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে বৈঠকখানায়। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন, আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। তাহলে একজন বলছে যে মুখুজ্জে মশাই আদরিণীকে বিদায় দেওয়ার সময় কি বলেছিলেন, যে আদর যাও মা মেলা দেখে এসো, তাহলে তিনি বিদায় জানাননি, সেই জন্য বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথাই বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। তাহলে জয়রাম মুখোপাধ্যায় একজন প্রকৃত ব্রাহ্মণ, তিনি মুরগি খান না, তো তিনি মুরগিখোর ব্রাহ্মণ নয়, সেই জন্যেই গ্রামে যেসব ব্রাহ্মণরা মুরগি খায় তাদেরকে একটু নিচু চোখে দেখা হয়। তো সেটাই বলছে যে তিনি তো মুরগি খান না, মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? নিষ্ফল মানে ফলহীন বা ব্যর্থ বা পণ্য হবার জো আছে? তিনি যা বলবেন সেটাই সত্যি হয়ে যাবে। কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। তাহলে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে মেলায় পাঠানোর সময় বলেছিলেন যে যাও মা মেলা দেখে এসো, তাহলে তিনি তো বিদায় জানাননি, মেলা দেখে আসতে কথা বলেছেন, তো সেই জন্যে সেটা নিষ্ফল হবার জো নেই। সেই জন্যে এটা পাড়ার লোক এটা বলছে, ঠিক আছে, যে এই জয়রাম মুখোপাধ্যায় এরকম বললো, তার জন্যেই মেলায় বিক্রি হলো না আদরিণী। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আরেক মেলা হয়। তাহলে বামুনহাটের মেলা তো শেষ, সেখানে তো আদরিণী বিক্রি হলো না। সেই বামুনহাটের মেলা থেকে আরও 10 ক্রোশ উত্তরে, ক্রোশ মানে আমরা তাকেই বলেছিলাম যে ওই দূরত্ব মাপার একক, সেই 10 ক্রোশ উত্তর দিকে, বামুনহাটের মেলা থেকে উত্তর দিকে 10 ক্রোশ দূরে রসুলগঞ্জে, জায়গাটার নাম কি রসুলগঞ্জ, সেই রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আরেক মেলা হয়। তাহলে ওই বামুনহাটের মেলা শেষ হওয়ার পর সেখান থেকে 10 ক্রোশ উত্তর দিকে রসুলগঞ্জে 1 সপ্তাহ ধরে 7 দিন ধরে আরও একটা মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই, সেসব রসুলগঞ্জে গিয়া জমে। তো বামুনহাটে এই গরু মহিষ যাদের যা আছে, ঘোড়া উট গাধা এসব বিক্রি করতে নিয়ে যায়, তো বামুনহাটে যেগুলো বিক্রি হয় না সেগুলো তখন আবার অন্য মেলায় নিয়ে যায়, মানে ওই রসুলগঞ্জের মেলায় নিয়ে যায়, সেখানে গিয়ে জমা হয় সবাই বিক্রি করার জন্যে। সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। তা আদরিণীকে তো বিক্রি করতেই হবে, তা না সেটা জয়রাম মুখোপাধ্যায় কল্যাণীর বিবাহ দেবে কি করে, বড় নাতনি কল্যাণীর, তো সেই জন্যে আবার বামুনহাটের মেলা তো শেষ, সেখানে তো বিক্রি হলো না, তাই রসুলগঞ্জের মেলায় আবার পাঠানোর পরামর্শ হলো। আজ আবার আদরিণী মেলায় যাইবে, আজকে আদরিণী আবার মেলা যাইবে। কোথায়? এবার হচ্ছে বামুনহাটের মেলায় গেছিল, এবার যাবে রসুলগঞ্জের মেলা। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিল না। তাহলে আগেকার দিন, আগের বেলায় বামুনহাটের মেলায় পাঠানোর সময় বৃদ্ধ মানে জয়রাম মুখোপাধ্যায় বিদায় সম্ভাষণ জানাতে গিয়ে বলে দিয়েছিল যে যাও মা আদর, যাও মা মেলা দেখে এসো, বিদায় জানাতে পারেনি। সেই জন্যে এইবার জয়রাম মুখোপাধ্যায় গেলই না, বিদায় সম্ভাষণ করতে পারলেন না। বিদায় সম্ভাষণ বিদায় সম্বোধন বা বিদায়ের কথাবার্তা বলতেই পারলেন না, তিনি কাছেই গেলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। তাহলে খাওয়া দাওয়া করে আদরিণী ওই রসুলগঞ্জের মেলার উদ্দেশ্যে বের হয়ে গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদা মহাশয়, আদর যাবার সময় কান ছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কান ছিল? হ্যাঁ দাদা মশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তাহলে
ওই জয়রাম মুখোপাধ্যায়ের বড় নাতনি কল্যাণী আদরিণী যখন চলে গেল, তখন কল্যাণী এসে তার দাদা মহাশয়কে বলছেন, মানে ঠাকুরদাকে বলছেন, দাদুকে বলছেন যে আদর মানে অর্থাৎ আদরিণী যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুয়েছিলেন, তার তো মন খারাপ, তিনি উঠে বসলেন, বললেন কি বললি, কাঁদছিল? তখন কল্যাণী বলছে যে হ্যাঁ দাদা মশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘশ্বাসের সহিত বলিতে লাগলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। তাহলে বৃদ্ধ অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় ভূমিতে মানে মাটিতে আবার গোড়াগড়ি খাচ্ছেন, ভূমিতে পড়ে আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন এবং বলছেন, জানতে পেরে গেছে রে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা বুঝতে পেরে গেছে, যে তাকে মেলায় বিক্রি করে দেওয়া হবে। তার জন্যই তার চোখে জল চলে এসেছে, আদরিণীর চোখে জল চলে এসেছে। আদরিণী অন্তর্যামী কিনা সে বুঝতে পেরে গেছে যে আমাকে আর ফিরিয়ে নিয়ে আসা হবে না। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাশ্রু নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। তাহলে নাতনি যখন চলে গেল এই বলে যাবার সময় আদরিণী কাঁদছিল, তখন বৃদ্ধ অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের চোখে জল চলে এসেছে। এই যে বলছে শাস্ত্রু নয়নে, শাস্ত্রু নয়নে মানে কি, অশ্রুপূর্ণ চোখে বা জলপূর্ণ চোখে তার চোখে জল চলে এসছে। সে তখন নিজের মনে কি বলছে, যে যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? তোকে আমি আদর করি না সেই জন্য কি দেখা করলাম না? না 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 মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস না? তুই চলে যাবি, আমি তোকে বিদায় জানাতেই পারবো না, আমার বিদায় জানালে অনেক বেশি আঘাত হবে, আর আগের বার তো আমি বিদায় জানাতেই পারিনি, সেই জন্যই আমি যাইনি। ঠিক আছে, তুই তো জানিস আমার মনের কথা বুঝতে পারিস। খুকির বিয়েটা হয়ে যাক, মানে ওই কল্যাণীর বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। বন্ধুরা বলেছিল যে কোনো একটা ভালো খদ্দের দেখে আদরিণীকে বিক্রি করে দিতে, যেখানে আদরিণী ভালো থাকবে, তাকে মানে আদর করে রাখবে, ঠিক আছে, যত্ন করবে। তো সেইখানে যেখানে আদরিণী বিক্রি হয়ে যাবে, সেই কল্যাণের বিয়ের পর জয়রাম মুখোপাধ্যায় সেখানে দেখে আসবে, সেটা নিজের মনে তিনি বলছেন। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান করিস না মা। তাহলে বৃদ্ধ মানে জয়রাম মুখোপাধ্যায় কাঁদছেন, হ্যাঁ, মাটিতে বসে মাটিতে পড়ে কাঁদছেন আর বলছেন যে কুকির বিয়েটা হয়ে যাক, কল্যাণের বিয়েটা হয়ে যাক, তুই যাদের বাড়িতে বিক্রি হয়ে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? জয়রাম মুখোপাধ্যায় গিয়ে আদরিণীকে ভুলতে পারবেন? কখনোই না। মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান করিস না মা। আদরিণী, তুই কোনো অভিমান করিস না, আমি তোকে মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। এই সব কথা নিজেই আপন মনে জয়রাম মুখোপাধ্যায় বলছেন আর ভূমিতে পড়ে কাঁদছেন। তো এখানেই ষষ্ঠ পরিচ্ছেদ শেষ। তো ষষ্ঠ পরিচ্ছেদটা খুব একটু ছোট, তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। তো আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখেছো, হ্যাঁ, এই প্রথম পরিচ্ছেদ থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত, সেগুলো তোমরা দেখে নাও। এইরকমই আজকে যেমন ষষ্ঠ পরিচ্ছেদটা পড়ালাম এই ভিডিওটির মাধ্যমে। তো এইভাবেই কিন্তু 5টি ভিডিওর মাধ্যমে প্রথম পরিচ্ছেদ থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু প্রতিটি লাইন ধরে ধরে, প্রতিটি শব্দ ধরে ধরে একদম ডিটেলসে আমি পড়িয়েছি সমস্ত খুঁটিনাটি। তো সেগুলো ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে দেখে এসো। এবং আদরিণী গল্পের এমসিকিউ শর্টস কিন্তু চালু হয়ে গেছে। প্রথম পরিচ্ছেদের প্রথম পরিচ্ছেদের শর্টস দেওয়া চালু হয়ে গেছে, দ্বিতীয় পরিচ্ছেদের শর্টস দেওয়া চালু হয়ে গেছে এমসিকিউ কোশ্চেনের জন্য। সেগুলো তোমরা স্ক্রল করে করে দেখতে থাকো, চ্যানেলে ভিজিট করে, তাহলে তোমাদের সব মনে থাকবে। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে আমরা সপ্তম পরিচ্ছেদটি পড়বো, তাহলে কিন্তু আদরিণী গল্পটি শেষ হয়ে যাবে। তো আমি তোমাদের ক্লাস 12-এর বাংলা সিলেবাস, পুরো বাংলা সিলেবাস পড়ানো শুরু করেছি। এইভাবে কিন্তু প্রতিটি গল্প, কবিতা সব লাইন ধরে ধরে সব ডিটেলসে একদম খুঁটিনাটি পড়াবো, যাতে তোমরা প্রতিটি এমসিকিউ সঠিক করে আসতে পারো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। এবার পরের ভিডিওতে সপ্তম পরিচ্ছেদটা আমি পড়াবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।